ক্লাসে সকলকে স্বাগত। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা তোমাদের বাংলা বইয়ের কাব্য অংশ বা পদ্যাংশের কুলি মজুর কবিতাটি নিয়ে আলোচনা করব। আর এই বিখ্যাত এবং অত্যন্ত সুন্দর এই কবিতাটি লিখেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের এই কবিতাটিতে ফুটে উঠেছে বাংলার বিভিন্ন পেশাজীবী শ্রেণীর মানুষের প্রতি শ্রদ্ধাবোধ ও ভালোবাসা। আমরা কুলি মজুর কবিতার যে কবি, বিখ্যাত কবি কাজী নজরুল ইসলাম, তার জীবনী সংক্রান্ত তথ্যগুলো আগে জানব। কুলি মজুর এই বিখ্যাত কবিতাটি কাজী নজরুল ইসলাম রচনা করেছেন। তার এই কবিতাটি সাম্যবাদী কাব্যগ্রন্থের অন্তর্গত। এই কবিতাটির উৎস হলো সাম্যবাদী কাব্যগ্রন্থ। এই গ্রন্থ থেকে এই কুলি মজুর কবিতাটি নেওয়া হয়েছে। আর কুলি মজুর কবিতাটি প্রথমে আমরা প্রতিদিনের মতো যেভাবে কবি পরিচিতি লিখে থাকি, লেখক পরিচিতি লিখে থাকি, সেভাবে লিখব। প্রথমে কবিতার নাম কুলি মজুর, কবির নাম কাজী নজরুল ইসলাম। আর 3 নম্বর অপশন ছিল জন্ম তারিখ। তার জন্ম তারিখটা ছিল 24শে মে 1999। আর বাংলায় 24শে মে 1899। আর বাংলায় তার জন্ম তারিখটি ছিল 11ই জ্যৈষ্ঠ 1306। তার জন্মস্থান ছিল বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে। এটি ভারতে অবস্থিত বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে। বিখ্যাত কবি কাজী নজরুল ইসলাম অন্যায়, শোষণ ও অত্যাচারের বিরুদ্ধে লিখেছেন এবং তার লেখনীর মাধ্যমে আন্দোলন ও প্রতিবাদ করেছেন। তাই বিশ্ব দরবারে তিনি বিদ্রোহী কবি নামে খ্যাতি অর্জন করেছেন। বিদ্রোহী কবি নামে তাকে আমরা এখন সবাই চিনি। অন্যায়, শোষণ, নির্যাতনের বিরুদ্ধে বিদ্রোহ, বিপ্লব ও দেশপ্রেমের উদ্দীপনামূলক কবিতা লেখার কারণে তিনি আমাদের বিদ্রোহী কবি হয়েছেন। তার মানে বিদ্রোহী কবি বলার কারণ হচ্ছে অন্যায়, শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে বিদ্রোহ ও বিপ্লব ও দেশপ্রেমের উদ্দীপনাময় কবিতা লেখার কারণে তাকে আমরা বিদ্রোহী কবি নামে খ্যাতি দিয়েছি। আর তাই তিনি বিশ্ব দরবারে নন্দিত আসনে স্থান পেয়েছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম নামে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তার ছোটবেলায় কেটেছে নানান বৈচিত্র্যের মধ্য দিয়ে। বিচিত্র ও বিস্ময়কর ছিল তার জীবন। ছোটবেলায় তিনি মক্তবে পড়তেন। তার পরবর্তীকালে তার বাবা মারা যাওয়ার পরবর্তীতে তার বিভিন্ন দৈন্যদশায় থাকার কারণে তিনি বিভিন্ন পেশা গ্রহণ করেছিলেন। ছোটবেলায় লেটোর দলে গান করেছেন, রুটির দোকানে কারিগর হয়েছেন, সেনাবাহিনীর হাবিলদার হয়ে যুদ্ধে যোগ দিয়েছিলেন, ব্রিটিশ রাজ্যের বিরুদ্ধে রাজদ্রোহের অপরাধে কারাবরণ করেছিলেন। তিনি পত্রিকাও কিন্তু সম্পাদনা করেছিলেন। এছাড়া লিখেছেন কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, সঙ্গীত। সাহিত্যের প্রত্যেকটা ক্ষেত্রে তার বিচরণ ছিল। প্রত্যেকটা ক্ষেত্রে তিনি উল্লেখযোগ্য একটি অবদান রেখে গিয়েছেন। তিনি যে শুধু বড়দের জন্য লিখেছেন এমনই কিন্তু না, তিনি ছোটদের জন্য অনেকগুলো গ্রন্থ, কবিতা, গল্প এগুলো লিখেছিলেন। আমরা দেখছি যে বিশ্ব কবি না হয়েও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বাংলা ভাষায় সাহিত্য রচনার ক্ষেত্রে একটি
অনেক সম্মান ও খ্যাতিও অর্জন করেছিলেন। এমনকি তিনি কবিতা লেখার জন্য কারাবরণ করতে হয়েছিল। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা জানব তার যে কবিতা সমগ্র বিভিন্ন বিশ্ব দরবারের বিভিন্ন স্থানে পরিচিতি পেয়েছে সেই বিষয়গুলো সম্পর্কে। তার সন্ধ্যা কাব্যগ্রন্থের অন্তর্গত চল চল কবিতাটি বাংলাদেশের রণসঙ্গীত হিসেবে গ্রহণ করা হয়েছে। চল চল কবিতাটি আমরা ছোটবেলায় অনেক পড়েছি। এই কাব্যগ্রন্থ এই কবিতাটি সন্ধ্যা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, যা বাংলাদেশের রণসঙ্গীত হিসেবে পরিচিত। তিনি বাংলাদেশের জাতীয় কবি সম্মানে ভূষিত হয়েছেন। বাংলাদেশের জাতীয় কবি হিসেবে তাকে স্বীকৃতি দেওয়া হয় 1974 সালে। বাংলাদেশে তিনি আগমন করেন 1974 সালে। তিনি অনেকগুলো পদক পুরস্কারে ভূষিত হয়েছিলেন, এর মধ্যে 21 পদক অন্যতম। 1899 সালে জন্মগ্রহণ করা এই কবি 77 বছর বয়সে 1976 সালের 29 আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করেন। আর তখনকার বাংলা সময়টি ছিল 12ই ভাদ্র 1383 বাংলা বঙ্গাব্দের এবং 29 আগস্ট 1976 সালে ঢাকায় মৃত্যুবরণ করেছিলেন। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তার জীবনের অধিক সময় অসুস্থভাবে জীবনযাপন করেছিলেন, আর তখন তিনি লেখার মাধ্যমে তার ভাষা প্রকাশ করতেন। মাত্র 43 বছর বয়সে তিনি বাকশক্তি হারিয়ে ফেলেছিলেন। আর তিনি যে প্রত্যাশা বা আশা ব্যক্ত করেছিলেন যে মসজিদের এই পাশে আমায় কবর দিও ভাই, দিবারাত্রি আমি যেন আজান শুনতে পাই, তার এই ইচ্ছার কারণে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে সমাহিত করা হয় বা কবর দেওয়া হয়। আমরা জানলাম বিখ্যাত লেখক কবি কাজী নজরুল ইসলাম এর জীবনী সম্পর্কে। এখন তার বিখ্যাত যে কুলি মজুর কবিতাটি আমাদের সপ্তম শ্রেণীর পাঠ্য অন্তর্ভুক্ত করা হয়েছে, সেই কবিতাটি সম্পর্কে এখন আমরা জানব। কুলি মজুর কাজী নজরুল ইসলাম। দেখিনু সেদিন রেলে কুলি বলে এক বাবু সাপ তারে ঠেলে দিল নিচে ফেলে, চোখ ফেটে এলো জল, এমনি করে জগৎ জুড়ে কি মার ঘামে দুর্বল, যে দধিচিদের হার দিয়ে ওই বাষ্প সকট চলে, বাবু সাপ এসে চড়িল তাহাতে, কুলিরা পড়িল তলে, বেতন দিয়াছ চুপ রও যত মিথ্যাবাদীর দল, কত পাই দিয়ে কুলিদের তুই কত ক্রোর পেলি বল, রাজপথে তব চলেছে মটর, সাগরে জাহাজ চলে, রেলপথে চলে বাষ্প সকট, দেশ ছেয়ে গেল কলে, বলতো এসব কাহাদের দান, তোমার অট্টালিকা কার খুলে রাখা, ঠুলি খুলে দেখো প্রতি ইটে আছে লেখা, তুমি জানো না গো কিন্তু পথে ওই প্রতি ধূলিকণা জানে, ওই পথ ওই জাহাজ সকল অট্টালিকার মানে। আসিতেছে শুভদিন, দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, শুধিতে হইবে ঋণ, হাতুড়ি শাবল গাইতে চালায়ে ভাঙিল যারা পাহাড়, পাহাড় কাটাসে পথের ধারে পড়িয়া যাদের হার, তোমারে সেবিতে হইল যারা মজুর মুটে কুলি, তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি, তারাই মানুষ তারাই দেবতা, গাহি তাহাদের গান, তাদেরই
নব উত্থান। কুলিমজুর একটি চমৎকার কবিতা, যে কবিতার মাধ্যমে পেশাজীবী মানুষের, শ্রমজীবী মানুষের প্রতি কবির অগাধ শ্রদ্ধাবোধ প্রকাশ পেয়েছে। আর এই শ্রদ্ধাবোধকে জাগ্রত করার উদ্দেশ্যে আমাদের এই কবিতাটি পাঠ্য অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা এখন কবিতাটি পংক্তি পংক্তি আলাদা আলাদা করে এর অন্তর্নিহিত তথ্যগুলো জেনে নেব। এখানে প্রথম দিকে দেখতে পাচ্ছি, দেখিনু সেদিন রেলে কুলি বলে এক বাবু সাপ তারে ঠেলে দিল নিচে ফেলে। রাইটার বা লেখক তিনি যখন রেলে চলছিলেন, ঠিক ওই সময় কোনো এক কুলি এসে তাকে বলল যে এক বাবু সাপ তারে ঠেলে নিচে ফেলে দিয়েছিল। আর এই কথাটি শুনে চোখ ফেটে জল এসে পড়ল, তাদের জন্য কষ্ট অনুভূত হল। এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল। শ্রমজীবী শ্রেণী প্রতিনিয়ত তারা দেশের কল্যাণে, মানুষের সেবায় ব্রতী হিসেবে কাজ করে যাচ্ছে। তারা মানুষের জন্য নিজের শরীরে ময়লা লাগাচ্ছে, ঘাম ঝরাচ্ছে, প্রচুর কষ্ট করতেছে, কিন্তু তারা কষ্টের বিনিময়ে কিছুই পাচ্ছে না। তারা পাচ্ছে মানুষের শোষণ, অন্যায় ও নির্যাতনের শিকার হচ্ছে তারা। এটি তাদের শ্রমের সম্মান হিসেবে পাচ্ছে। আদৌ কি এটা সম্মান? না, এটা তাদের প্রতি অত্যাচার। এভাবে কি জগৎ জুড়ে সমগ্র পৃথিবীতে যারা শ্রমজীবী আছেন, নিম্নবিত্ত আছেন, তারা এভাবে কি সারা জীবন অত্যাচারিত হয়ে যাবেন? এটি ছিল তার জাতির কাছে প্রশ্ন, বিবেকের কাছে প্রশ্ন। যে দধিচিদের হাড় দিয়ে ওই বাষ্প সংকট চলে, দধিচি ছিলেন একজন ত্যাগী মুনি ঋষি। আর এখানে লেখক বাংলাদেশের বা প্রত্যেকটি সমাজের শ্রমজীবী শ্রেণীর মানুষদের উল্লেখ করেছেন ত্যাগী, মুনি, ঋষি, দধিচি হিসেবে। আর এই নামে আখ্যায়িত করার মাধ্যমে শ্রমজীবীদের শ্রমের মূল্যায়ন করেছেন তিনি। যে শ্রমজীবীদের পরিশ্রমের ফলে এই ইঞ্জিন চালিত, বাষ্প চালিত গাড়ি, রাস্তা, পথ, সভ্যতার উন্নয়নের দিকে আমরা ধাবিত হয়েছি, সেই শ্রমজীবীদের আমরা উপযুক্ত সম্মান দেই না। আমরা যারা আর্থিকভাবে উপরের স্তরে আছি, সচ্ছলতার মধ্যে বসবাস করছি, তারা শ্রমজীবী শ্রেণীকে মানুষ হিসেবেও গণ্য করতে ভুলে যায়। বাবুসা বেশে চরিল তাহাতে কুলিরা পড়িল তলে। যে ভার বহন করতে পারছে না সাধারণ মানুষগুলো, সেই মানুষগুলো কিন্তু মানুষ। আর যারা শ্রমজীবী, কুলি, মজুর, মুটে, শ্রমিক, বিভিন্ন শ্রেণীর শ্রম দিচ্ছেন যারা, তারাও কিন্তু মানুষ। তারা সেই ভারটি বহন করে নিয়ে যাচ্ছে ক্ষুদ্র অঙ্কের টাকার বিনিময়ে, কিন্তু তারা এটি বহন করে নিয়ে যাচ্ছে, তাই বলে আমরা তাকে মানুষ হিসেবেও সম্মান করতে চাই না। বেতন দিয়াছ চুপ যত মিথ্যাবাদীর দল। এই উক্তিটি করা হয়েছে এই সমাজের ধনী শ্রেণীর অত্যাচারিত শোষক গোষ্ঠীর ওপর। যারা শ্রমজীবীদের তারা সভ্যতার উন্নয়নের উচ্চ শিখরে পৌঁছাইছে, কিন্তু শ্রমজীবীদের ন্যূনতম সম্মানটুকু দিতে যারা নারাজ। তারা কি উপযুক্ত সম্মান দিয়েছে? উপযুক্ত যে প্রতিদান, উপযুক্ত যে মজুরি, সেটা কি শ্রমজীবীদের দিয়েছে? না, তারা দেয়নি। তারা নানানভাবে আরো অত্যাচারিত করেছে। তাই এটি ধনী শ্রেণীর ওপর চুপ যত
ধনী শ্রেণীদের বলা হয়েছে। এরা ধনী শ্রেণীরা গরিবদের, শ্রমজীবীদের এভাবেই প্রতিনিয়ত ব্যবহার করে আসছে। কত পাই দিয়ে কুলিদের তুই কত ক্রোর পেলি বল। ক্রোর এখানে কোটি শব্দে ব্যবহৃত হয়েছে। ক্রোর মানে কোটি, তার মানে শ্রমজীবীদের ক্ষুদ্র অঙ্কের টাকার বিনিময়ে তারা কত অঙ্কে লাভবান হয়েছে, তারা কতটা উপকৃত হয়েছে। ধনীদের যে অতীতকাল থেকে মানব সভ্যতার যে শ্রমজীবী মানুষগুলো আছে, মানুষের অবদানে যারা অগ্রসর হয়েছে, যারা শ্রম দিয়েছে, যারা তাদের ঘাম বিসর্জন দিয়েছে, তাদের প্রতিদানে খুব অল্পই পেয়েছে। আর তারা কোটি কোটি টাকা অর্জন করেছে এই শ্রমজীবীদের কল্যাণে, কিন্তু তারা তাদের ন্যূনতম মজুরি ও শ্রম সম্মান এগুলো দেয়নি। রাজপথে তব চলেছে শকট, রাজপথে তব চলেছে মোটর, সাগরে জাহাজ চলে, রেলপথে চলে বাষ্প শকট, দেশ চেয়ে গেল করে। তো শ্রমজীবীরা প্রতিনিয়তই কিন্তু অত্যাচারিত হয়ে আসছে, তারা প্রতিদানের কিছুই পাচ্ছে না। সভ্যতার অগ্রসরে তাদের অবদান অনন্য, কিন্তু তারা সেই তুলনায় কোনোভাবেই উপকৃত হচ্ছে না। আর এই দিকটার ধারাবাহিকতা হিসেবে চলে আসছে। সেই সভ্যতার শুরু থেকে এই পর্যন্ত তারা প্রতিদান পাচ্ছেন না, কিন্তু সভ্যতার অগ্রগতির ধারাবাহিকতা কিন্তু ঠিকই বজায় আছে। রাজপথে মোটর চলছে, সাগরে জাহাজ চলতেছে, রেলপথে বাষ্প চালিত গাড়ি চলছে, কল কারখানা সবকিছু কিন্তু দ্রুত উন্নয়নের দিকে ধাবিত করছে। অগ্রগতি শুধু হচ্ছে না শ্রমজীবীদের। আর এই রেলপথ, এই উন্নতি, এই সভ্যতা সবকিছুর মূলে রয়েছে আমাদের শ্রমজীবী সমাজ। বলতো এসব কাহাদের দান? তোমার অট্টালিকা কার খুলে রাখা? খুলে খুলে দেখো প্রতি ইটে আছে লেখা। এই সভ্যতার যে বর্তমান অবস্থান, এগুলো আমাদের শ্রমজীবীদের কল্যাণে আমাদের জন্য একটি উপহার। আমাদের যে অট্টালিকা আছে, এই অট্টালিকাগুলো কিন্তু শ্রমজীবীদের প্রতিটা ইট গাঁথনির মধ্যে তার শ্রম, ঘাম এগুলো সে বিসর্জন দিচ্ছে। তার মানে প্রত্যেকটা ইটের মাধ্যমে কিন্তু তাদের দান, প্রতিদান এবং যে ত্যাগ স্বীকারগুলো আছে সেগুলো প্রতীয়মান হয়, সেগুলো প্রমাণ করে। ঠুলি খুলে দেখো এর মানে হচ্ছে চোখের যে পর্দা। আমরা এই সভ্যতার উন্নয়নে অগ্রগতির সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে আমরা শ্রমজীবীদের প্রতি সজাগ দৃষ্টিতে তাকাইও না। আমরা অর্থের মোহে সময়ের সাথে দৌড়াতে গিয়ে আমরা এইসব বিষয় লক্ষ্য করানোর চেষ্টা করি না। চোখের ওপর আমরা মনে করি যে একটা পর্দা দিয়ে ঢেকে আছি। আমরা যখন এই পর্দাটাকে সরিয়ে ফেলি তখনই কিন্তু বিষয়গুলো স্পষ্টভাবে দেখতে পাই। আর এই শ্রমজীবীদের আত্মদান, তাদের যে শ্রমের বিনিময়ে সভ্যতার কল্যাণ, এই বিষয়গুলো যদি আমরা সচেতন দৃষ্টিতে তাকাই, সচেতনভাবে দেখি, সচেতনতার সাথে লক্ষ্য করি, তাহলে কিন্তু আমরা তাদের শ্রমগুলো প্রতি শ্রদ্ধা জানাতে পারি, তাদের শ্রমগুলো সম্পর্কে অনুধাবন করতে পারি। তাই তিনি কবি বলে
যে ঠুলি খুলে দেখো প্রতি ইটের আছে লেখা। আমরা যদি চিন্তা করি প্রত্যেকটা ইট আমাদের হাতে দেখা যায় যে একটা ইটের ওজন তুলতে আমাদের কষ্ট হচ্ছে, আর এভাবে হাজার হাজার ইটগুলোকে সমন্বয় করে তৈরি হচ্ছে এক একটা অট্টালিকা। এগুলো কার শ্রমে হয়েছে? আমাদের যে রাস্তা ঘাট এগুলো কারা তৈরি করে দিয়েছে? আমাদের যে সভ্যতার বর্তমান অবস্থান এর মূল কারণ হচ্ছে আমাদের শ্রমজীবী সমাজের ত্যাগ। তুমি জানো না কো, কিন্তু পথের ওই প্রতি ধূলিকণা জানে, ওই পথ, ওই জাহাজ, সকট, অট্টালিকার মানে। সভ্যতার উন্নয়নের অন্যতম যে বিষয়গুলো আছে, যানবাহন, জাহাজ, সকট, রেল, এগুলো এছাড়াও যে অট্টালিকা, কারখানা, পথ, বিভিন্ন ধরনের সভ্যতার নিদর্শনগুলো রয়েছে, সবগুলো নিদর্শনই কিন্তু শ্রমজীবীদের কল্যাণের সৃষ্টি। পথ সৃষ্টি কিভাবে ঘটছে, এই পথগুলো কিভাবে তারা তৈরি করেছে, পাহাড় কেটে রাস্তাগুলোকে তারা কতটা কষ্ট করে তৈরি করেছেন, এই বিষয়গুলো জানে পথের প্রতিটি ধূলিকণা। তারা দেখেছেন, প্রত্যক্ষ করেছেন, আমরা দেখেছি, কিন্তু আমরা সচেতন দৃষ্টিতে কখনো তাকায় দেখি নাই যে তারা আমাদের জন্য কতটা ত্যাগ করেছে, তারা আমাদের কতটা প্রতিদান দিয়েছে। তো এই তাদের অত্যাচারিত, নিপীড়িত, শোষণের এই দিনগুলো কোনো একদিন শেষ হবে। আসিতেছে শুভদিন। কবি এই দুইটা শব্দের মধ্যে বর্ণনা করেছেন শ্রমজীবীদের আনন্দের দিনগুলো আসতেছে। সে আনন্দ কি ধরনের হবে? শ্রমজীবীদের যে অত্যাচারিত, শোষণের যে ইতিহাস ছিল, তারা মানব সভ্যতার জন্য যে শ্রম দিয়েছেন, মানব সভ্যতার যথার্থ যে রূপকার শ্রমজীবী মানুষ, তাদের অধিকার তারা একদিন আদায় করতে সক্ষম হবে। তারা এই অধিকার পাবেন, সেই সুদিন তাদের জন্য আসছে। যুগ যুগ ধরে কুলিমজুরেরা যে শ্রমগুলো দিয়ে গেছেন, হাতে করে তুলে ধরেছেন এই মানব সভ্যতা, আর এই সভ্যতার ফলে আমরা আজকে এই পথে পৌঁছাতে পেরেছি। কিন্তু আমরা তাদের যে সম্মানটুকু দেই না, কিন্তু সেই সম্মান দেওয়ার সুদিনগুলো তারা পাবেন কোনো একদিন। তারা এই সুদিন তাদের জন্য আসবে। আসিতেছে শুভদিন দ্বারা এই কথাটি বোঝানো হয়েছে। দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, শুধিতে হইবে। সভ্যতার শুরুর দিক থেকে এই পর্যন্ত বর্তমান সময়কালে মানব সভ্যতার কল্যাণে শ্রমজীবীদের যে দান ছিল, তাদের যে আত্মত্যাগ, শ্রম, যে পরিশ্রমগুলো ছিল, সেগুলো আমাদের জন্য ঋণ। তারা আমাদের যে সভ্যতার অবস্থানে দিয়েছে, এটির জন্য আমরা তাদের কাছে ঋণী। আর এই ঋণ পরিশোধের সময় এসেছে, আমাদেরকে সেই ঋণ পরিশোধ করতে হবে। আর এই পরিশোধটা তারা কিন্তু এমন একটা পর্যায়ে আছে, তারা কখনোই এই ঋণটা নিজেরা আদায় করতে পারবে না। এই ঋণটা আমাদের শোধ করতে হবে, এটা আমাদের বিবেককে জাগ্রত করতে হবে। তাদেরকে উপযুক্ত সম্মান ও মজুরি প্রদান করতে হবে। তাদের উপযুক্ত সম্মানের মাধ্যমে, তাদের প্রতি শ্রদ্ধাবোধকে জাগ্রত করার মাধ্যমে, তাদের মায়া, মমতা, ভালোবাসা দিয়ে জড়িয়ে রাখার মাধ্যমে তাদের ঋণ শোধ করা সম্ভব। আর এই দিনে দিনে যে বাড়িয়েছে দেনার যে পাহাড় গড়ে উঠছে, এই আমাদের পাহাড় পরিমাণ ঋণকে শোধ করতে হবে।
পরবর্তী যে লাইন দেখতে পাচ্ছি, হাতুড়ি শাবল গাইতে চালায়ে ভাঙিল যারা পাহাড়, পাহাড় কাটা সে পথের ধারে পড়িয়া যাদের হাড়। পাহাড় কাটা যে সে পথের দুই ধারে যাদের হাড় পড়িয়া আছে। এই দুইটা লাইনের মধ্য দিয়ে বোঝানো হয়েছে শ্রমজীবীরা মানুষের কল্যাণে, সভ্যতার কল্যাণে যে শ্রমগুলো দিয়েছেন। হাতুড়ি শাবল, হাতুড়ি শাবল এগুলো বিভিন্ন ধরনের খননকারী যন্ত্র, লোহার তৈরি। এই যন্ত্রগুলো ভারী, অনেক ওজন ও ঝুঁকিপূর্ণ। আর এই যন্ত্রগুলো তারা প্রচুর শ্রম দিয়ে পরিচালনা করেছেন। গাইতি, গাইতি হচ্ছে ইট, কাঠ এবং শক্ত ধাতব বস্তু দিয়ে তৈরি। এরকম কঠিন নির্মিত স্থানকে খোঁড়ার জন্য লাঙ্গলের মতো দুমুখ এক ধরনের কুড়াল। আর এগুলো নিয়ে যারা পাহাড় কেটেছে, দুর্গম রাস্তা তৈরি করেছে, দুর্গম এলাকায় যেখানে প্রবেশ করা কষ্টের, যেখানে প্রচুর পরিশ্রম করে তারা এই কাজগুলো করেছেন। আর সেই যারা পাহাড় ভেঙেছে, পাহাড় কেটে পথ তৈরি করেছে, মানে পাহাড় সম কষ্টগুলো তারা করেছিল। এই হাতুড়ি শাবল গাইতে চালায় যারা এই পরিশ্রমগুলো করেছে, তাদের পরিশ্রম এর ফলে তাদের নিঃস্ব কঙ্কালসার যে অবস্থা বর্তমানে আছে, পাহাড় কাটা সে পথের ধারে দুপাশে পড়িয়া যাদের হাড়। তারা আজীবনকাল শ্রম দিয়ে আসছেন, সভ্যতার কল্যাণে তাদের নিঃস্ব কঙ্কালসার অবস্থান, এটিকে বোঝানো হয়েছে। তাদের পরিশ্রমের ফলে তারা হয়েছে নিঃস্ব, প্রতিদানে তারা কিছুই পায়নি। যারা তোমার সেবিতে যাহারা হইল মজুর মুটে ও কুলি। আমরা কি কখনো এই বিষয়টা চিন্তা করে দেখেছি যে আজকের মুটে, কুলি, মজুর এরা যদি না থাকতো, কাজগুলো না করতো, আমাদের কাজগুলো যদি না করতো, তাহলে এই কাজগুলো নিশ্চয়ই আমাদের করতে হতো। যে কুলি লোকটা ভার বস্তা 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 ভারী জিনিসপত্রগুলো প্রতিনিয়ত বহন করছে, তাকে আমরা কুলি বলে অসম্মান করি। কিন্তু সে যদি ওই ভারটুকু বহন না করতো, পেটের দায় সে বহন করে, এই জন্য তাকে আমরা অসম্মান করি। আর সেই ভারটুকু সে না হইলে আমাদের নিজেদের কাঁধে করে ওই ভারটুকু বহন করতে হতো। যে মুটে তার কাজটুকু আমাদের করতে হতো, যে কুলি তার কাজটুকু আমাদের করতে হতো, যে মজুর তার কাজটুকু আমাদের করতে হতো। আজকে আমরা যাদের কৃষক, চাষাবাসা বলে থাকি, তাদের কাজটুকু আমাদের করতে হতো। তারা খাদ্য তৈরি করে এনে প্রস্তুত করে আমাদের জন্য বাজার পর্যন্ত নিয়ে আসে, আমরা টাকার বিনিময়ে সেই খাবারগুলো বাসায় নিয়ে খেয়ে নিই। তো তারা যে খাবার তৈরি করতেছে, এই কাজটুকু তো তারা না করলে আমাদের করতে হতো। তারা কিন্তু এই হাড় ভাঙা পরিশ্রম করে খাদ্যগুলো উৎপাদন করার পরও পেটের দায়ে তারা সেগুলো বিক্রি করে দেয়, তারা সেগুলো ভোগ করতেছে না, আমাদের জন্য তারা সেগুলো নিয়ে আসে। তাহলে তারা আমাদের জন্য কতটা ত্যাগ করতেছে সেটা কি কখনো চিন্তা করে দেখেছি, কখনো ভেবেছি? যারা আমাদের সেবা কাজে নিয়োজিত শ্রমজীবী দল, শ্রমজীবী শ্রেণী, তারা আমাদের জন্য কি করতেছে সেটা কখনোই চিন্তা করে না। আর তাদের সম্মান করার জন্য আমাদের অনেক কিছু করতে হবে, অনেক দিতে হবে, এরকম কিন্তু না ব্যাপারটা। তাদের আন্তরিক ভালোবাসা এবং ন্যূনতম মজুরি প্রদানের মাধ্যমে তাদের সম্মান করা সম্ভব, আর তাদের উপযুক্ত প্রতিদান এভাবেই দেওয়া সম্ভব। তোমার বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি। যে রিক্সা চালক সারাদিন পরিশ্রম করে আমাদের বহন করতেছে, যে ভ্যান চালক, যে বিভিন্ন ধরনের চালক বলি,
চালক বা যানবাহন সংশ্লিষ্ট লোকগুলো আমাদের প্রতিনিয়ত বহন করে যাচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায়। আমরা তাদের রুক্ষ ভাষায় কথা বলি, আমরা তাদেরকে অসম্মান করি, কারণ তারা আমাদের থেকে অনেক নিচু শ্রেণীতে বসবাস করছে। আমাদের মতো তাদের আর্থিক অবস্থা নেই, কিন্তু তাদের কল্যাণে কিন্তু আমাদের এই অবস্থান। এটা কখনো আমরা ঠুলি খুলে দেখি না, সচেতন দৃষ্টিতে তাকিয়ে দেখি না, তাই আমরা অনুধাবন করতে ব্যর্থ। কবি বলেছেন, তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাহাদের গান, তাদের ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান। যারা এই সভ্যতার কল্যাণে শ্রম দিয়েছেন, যারা তাদের আত্মত্যাগ করেছেন, যারা সভ্যতাকে বয়ে এনেছেন, যাদের এই মানব সভ্যতার যথার্থ রূপকার হিসেবে আখ্যা দেওয়া হয়, শ্রমজীবী মানুষের অধিকার নিয়ে আমরা এটুকুই বলতে চাই যে তারা প্রকৃতপক্ষে মানুষ হলেন তারা যারা নিজেরা মানুষের জন্য, সভ্যতার জন্য কাজ করেছেন। তারাই দেবতা, তাদেরকে আমাদের সম্মান করা উচিত, কারণ তারা আমাদের জন্য করে, কিন্তু আমরা তাদের জন্য কতটুকু করি? আমরা করি না, উল্টো তাদের অসম্মানগুলো করি। তার মানে আমরা কখনই মানুষ হিসেবে যে প্রকৃত পরিচয় থাকা দরকার, সেই পরিচয়টি বহন করতে পারি না। শ্রমজীবী শ্রেণীরাই আসলে প্রকৃত মানুষ, তারাই দেবতা, তাদেরকে সম্মান করা উচিত। গাহি তাহাদের গান, শ্রমজীবীদের পক্ষে তিনি কথা বলেছেন, কলম ধরেছেন, তাদের অধিকার রক্ষার জন্য তাদের ভূমিকা, অবদানগুলো তুলে ধরেছেন। এর মাধ্যমে তার গান তৈরি হয়েছে। তাহাদেরই গানকে, কাদের গানকে? শ্রমজীবী শ্রেণীর গানকে। তাদের ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান। তাদের কষ্ট, জীর্ণ বক্ষে, বুকে পা ফেলে, পা রেখে নতুন ভালো কাজের জন্য উদ্যোগী হয় নতুন মানুষ। তারা বর্তমান সভ্যতার কল্যাণের জন্য প্রচুর করেছেন। তারাই প্রকৃতপক্ষে বর্তমান সভ্যতার কারিগর, কিন্তু আমরা তাদের অসম্মান করি। আর সেই সম্মানটুকু যে তারা প্রয়োজন মনে করে না, এটা কিন্তু না, তারা সেই সম্মানটুকু আশা করে। তারা প্রতিদান চায়, তাদের বুক ভরা কষ্ট, আর এই দুঃখ, কষ্ট, ভারাক্রান্ত, ব্যথিত বুকে পা ফেলে, ব্যথিত বুকে আঘাত করেই নতুন যুগের সূচনা ঘটে, নতুন করে সভ্যতার আবারও সৃষ্টি হয়। আর তাদের উপযুক্ত সম্মান, তাদের উপযুক্ত প্রতিদান দিতে হলে অবশ্যই তাদেরকে মানুষ হিসেবে বিবেচনা করতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে, তাদের সম্মান প্রদর্শন করতে হবে। তারাই মানুষ, তারাই দেবতা, তাদেরই আমাদের সম্মান করা উচিত। কুলিমজুর কবিতাটি একটি অন্যতম চমৎকার একটি কবিতা, যার মাধ্যমে মানব সভ্যতার যথার্থ রূপকার শ্রমজীবীদের প্রতি, শ্রমজীবীদের অধিকারের প্রতি কথা বলেছেন, কলম ধরেছেন। কবি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত এই কুলিমজুর কবিতাটি। আর যুগ যুগ ধরে যে কুলিমজুরদের মতো লক্ষ কোটি শ্রমজীবী মানুষের হাতে গড়ে উঠেছে এই মানব সভ্যতা, এদেরই অক্লান্ত পরিশ্রম ও ঘামে মোটর, জাহাজ, রেলগাড়ি চলছে। গড়ে উঠেছে দালান কোঠা, কলকারখানা, নানান সভ্যতা, বহুতল দালান, বিশাল আবিষ্কার।
এদের শোষণ করে এই ধনী শ্রেণী হয়েছে বিত্ত সম্পত্তির মালিক, কিন্তু যুগ যুগ ধরে সমাজে এই কুলিমজুরাই সবচেয়ে বঞ্চিত উপেক্ষিত। এই শ্রেণীর হৃদয়হীন স্বার্থঅন্ধ মানুষ শ্রমের বিনিময়ে পাওয়া বিত্ত সম্পদের সবটুকুই ভোগ করছে, অথচ এদের তারা মানুষ হিসেবেও গণ্য করতে চায় না। এই কবিতার উল্লেখযোগ্য কথা হচ্ছে বর্তমানে দুইটা শ্রেণী রয়েছে, সভ্যতার উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে শ্রমজীবী শ্রেণীর মানুষ, আর বিত্তবান শ্রেণী শুধু এগুলোকে ভোগ করছে, কিন্তু সভ্যতার যে উপকার কারিগর তাদেরকে এতটুকু মজুরি দিতেও তারা নারাজ বা অনিচ্ছুক। শিক্ষার্থী বন্ধুরা, কুলিমজুর কবিতাটির পাঠের মূল উদ্দেশ্য ছিল বিভিন্ন পেশাজীবী মানুষের প্রতি শ্রদ্ধাবোধকে জাগ্রত করা, বিভিন্ন পেশাজীবী মানুষকে উপযুক্ত সম্মানে ভূষিত করা, তাদেরকে মায়া, মমতা, ভালোবাসা, শ্রদ্ধা প্রদর্শনের মাধ্যমে তাদের ঋণ যুগ যুগ ধরে সৃষ্টি হওয়া পাহাড় সম ঋণকে পরিশোধ করা। এখন তোমাদের জন্য কিছু কাজ থাকছে। এই কবিতাটির পাঠ ও পাঠ উদ্দেশ্য, পাঠের মূল বক্তব্যগুলো যদি অনুধাবন করতে পারো, অবশ্যই তোমরা এই কাজটি খুব সহজে করতে পারবে। তোমাদের দেখা বিভিন্ন পেশাজীবী শ্রেণীর যে মানুষগুলো আছে, যেমন কৃষক, রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, বিভিন্ন ধরনের যে শ্রমজীবী মানুষগুলো আছে, তাঁতি, জেলে, এই বিভিন্ন পেশাজীবীর মানুষগুলো শ্রেণী পেশার মানুষের একটা তালিকা তৈরি করা এবং তোমার দেখে একজন শ্রমজীবী মানুষের জীবনযাপনের উপর একটি বিবরণী লেখা। তোমার দেখে একজন মানুষ হতে পারে সে কৃষক, হতে পারে সে জেলে, হতে পারে সে একজন তাঁতি অথবা রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি। তো সে যে পেশারই হোক না কেন, তার জীবনযাপনের যে একটি বিবরণ, যেমন একজন রাজমিস্ত্রির কথা বলি, সে সকালে ঘুম থেকে উঠে প্রস্তুত হয়ে নেয় তার কাজের জন্য। তখন সে যে বাড়িতে কাজ করবে সেই বাড়িতে চলে যায়। সারাদিন সে ইট, রড, পাথর, বালু, সিমেন্ট এগুলো নিয়ে সারাদিন ধুলোবালি মেখে কাজগুলো করে থাকে। তো সারাদিন কাজের শেষে সে আবার বাড়িতে চলে আসে। এভাবে তার প্রতিদিনের ধারাবাহিকতা চলে আসে। তার বাড়িতে কী ধরনের জীবনযাপন করে থাকে, কিভাবে তার সংসারটাকে তিনি সামাল দেন, তিনি শ্রমিক হিসেবে কতটুকু সম্মান পান, এই সম্পর্কিত বিভিন্ন তথ্য নিয়ে এই একজন শ্রমজীবী শ্রেণীর মানুষের জীবনযাপনের উপর একটি বিবরণী আমরা লিখতে পারি। আমরা যদি চিন্তা করি একজন কুলির কথা, ঠিক এভাবে কিন্তু আমরা সেই তথ্যগুলো উপস্থাপন করব। একজন কৃষকের কথা চিন্তা করি, সে একটি কৃষি ক্ষেতের ওপর সারাদিন কিভাবে কাজ করে যায়, কিভাবে তার ফসলগুলো উৎপাদন করে, সংরক্ষণ করে, সংগ্রহ করে এবং মানুষের কাছে পৌঁছে দেয় খাদ্য হিসেবে, সেই তথ্যগুলো আমরা লিপিবদ্ধ করতে পারি। তো একজন পেশাজীবী মানুষের জীবন সম্পর্কিত বিবরণী প্রস্তুত করা আমাদের জন্য খুব সহজ একটি কাজ। তার মাধ্যমে আমরা বুঝতে পারবো তার মানুষের জন্য কতটুকু করছে আর মানুষের কাছ থেকে তারা কতটুকু পেয়েছে, এটাও আমরা বুঝতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা, এই পাঠ সম্পর্কিত যে বহু নির্বাচনী প্রশ্ন ও সৃজনশীল প্রশ্নগুলো রয়েছে, সেই প্রশ্নগুলোর উত্তরসমূহ তোমরা আলাদা একটি পেপারে, কাগজে উত্তরগুলো সুন্দরভাবে লিপিবদ্ধ করে নেবেন। আর এই প্রশ্ন সম্পর্কিত